পিসি ভাইপো কি করছেন? কালকে রাত্রে দিল্লিতে থেকেছেন কেন? মিটিং তো শেষ হয়ে গেছে দুপুরে 3টের সময়। বেআইনি যারা ছোট তাদেরকে বুলডোজার দিয়ে ভেঙে তুলে দেবো, কারণ ওটা ছোট। আর বেআইনি যারা শান্তিনিকেতন যদি হয় সেখানে নোটিশের পর নোটিশ যাবে। কেন? দিল্লির সঙ্গে নেগোসিয়েশন। কিন্তু রেল জায়গাটা বিক্রি করবে ব্যবসা করার জন্য আদানি আম্বানিকে, আর গরিব মানুষগুলোর পেটে লাথি মারবে, ডবল ইঞ্জিনের সরকার ডবল লাথি মারবে, কখনো মানুষ মেনে নিতে পারে না। তাহলে বড় মল অথবা আদানি আম্বানি তার ব্যবসা বেশি দাম, তার জন্য যদি সরকার থাকে, গরিব মানুষের জন্য আমরা আছি। তৃণমূল জেনে বুঝে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপির সরকারকে ইনস্টল করে দিয়ে গেছে, বসিয়ে দিয়ে গেছে। তৃণমূল দলটা 3 মাসের মধ্যে উঠে যাবে, বিশ্বাস করুন। আমি অন্তত বুঝিনি যে 1 মাস সময়ের মধ্যেই উঠে যাবে। কিসের শান্তিনিকেতন? পুলিশের পাহারায় শান্তিনিকেতন মানে? বলুন অন্য কি বলছে? শান্তিনিকেতন বলবেন না, বলুন ভাইপোর রাজপ্রাসাদ। বিজেপিকে সাহায্য করার সব ধরনের ব্যবস্থা যাতে INDI-তে বসে করা যায়, উনি সেই কারণে এজেন্টের মতন ভেতরে বসেছিলেন। তৃণমূলের শুভেন্দু যদি বিজেপির শুভেন্দু হতে পারে, তাহলে মমতার আপাতত তৃণমূলের বাহিনী বিজেপির আপাতত তৃণমূল বি বাহিনী হতেই পারে। 4 মের পর থেকে গত 1 মাসে বাংলার রাজনীতি নানা খাতে প্রবাহিত হয়েছে। 15 বছর যে দলটি সরকারে ছিল কার্যত প্রায় ভেঙে গিয়েছে, আরও ভেঙে যাচ্ছে। আর যে দলটিকে হারিয়ে সেই দলটি ক্ষমতায় এসেছিল, মানে যে দলটিকে হারিয়েছিল সেই CPM, একটি আসনে একটি বিধানসভায় শুধু জয়লাভ নয়, নানাভাবে খবরে এবং প্রাসঙ্গিক হয়ে উঠছে। যার অন্যতম প্রধান বিষয় একদিকে হকার উচ্ছেদ ইস্যু, অন্যদিকে ইন্ডিজোটে অবস্থান। এই সামগ্রিক বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা রয়েছেন CPM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনদা, স্বাগত। দাদা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইব যে আজকে হকার উচ্ছেদের প্রতিবাদে CPM পথে নেমেছেন। আপনি অন্যতম একজন যাকে প্রতিবাদে পথে নেমেছেন, এবং পুলিশের আপনার উপরে আক্রমণ আমরা দেখেছি। এই CPM একসময় 1996 সালের ইতিহাসটা আমাদের রয়েছে, অপারেশন সানশাইনের ঘটনাও CPM-এর সঙ্গে জড়িত রয়েছে। তার পরবর্তীকালে 11 সালের পর থেকে কোথাও যেন একটা বিভিন্ন অভিযোগ ওঠে, বা হারিয়ে যাওয়া বা শূন্যে নেমে যাওয়া, সেরকম ঘটনাও রয়েছে। এই হকার উচ্ছেদকে কেন্দ্র করেই প্রতিবাদে পথে নেবে কি আবার নতুন করে জমি ফিরে পেতে চাইছে বাংলার মাটিতে CPM? প্রথমত আমি বলবো যে অপারেশন সানশাইন আলোচনাটা এই ক্ষেত্রে একেবারেই ভুল একটা অ্যানালজির প্রচেষ্টা, যেটা পরিকল্পিতভাবেই কেউ কেউ করার চেষ্টা করছেন। আপনি তখনকার খবরে যাবেন, আর এখন ওটা রেলওয়ে গল্প নয়। মানুষ যাতায়াত করবে, তার রাস্তাটা যেন পরিচ্ছন্ন থাকে, আবার তার সঙ্গে সঙ্গে নগর জীবনে সাধারণ মানুষ তার জীবিকার প্রয়োজনে হকার সেটাও যেন থাকে। দুটো কোনো মিলই নেই। আমি ওই বিস্তারিত যেতে চাইছি না, ওটা একটা আলাদা বিষয়। বরং আলাপ আলোচনা করে সরকারি ব্যবস্থা মোতাবেক জীবিকা তার প্রয়োজনকে রক্ষা করে, কিন্তু সেইটা যেন মানুষকে অসুবিধায় না ফেলে, তার জন্য আচ্ছা একটু সরে যাও, এই মোড় থেকে 50 হাত দূরে যাও, কি এই মোড় থেকে 10 হাত দূরে যাও, সেইভাবে একটা পরিকল্পনা করে করো। সেটা নিয়ে কর্পোরেশনে আলোচনা, সর্বদল আলোচনা, হকার সংগঠনগুলোর সঙ্গে আলোচনা, কনসেনসাস বিল্ডিংয়ের মনোভাব, এবং সেই কনসেনসাস বিল্ডিংয়ের নিশ্চয়ই সবাই 100% একমত হন না, সেই কনসাস বিল্ডিংয়ের মনোভাব কনসায়েন্স একদম এক জায়গাতে নিয়ে আসার চেষ্টা করা, কনসেনসাস একটা ওপিনিয়নের চেষ্টা করা, এবং জীবিকার প্রয়োজন হকার তাকে রক্ষা করতে হবে, এই মনোভাবকে সঙ্গে রেখে নাগরিক জীবন। এবং সেই কারণেই দেখবেন তখন সরকারের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে হকারদের জন্য আলাদা করে প্রয়োজনে যাদের একটু অসুবিধা হচ্ছে, ওই সরে যাওয়ার জন্য, কি একটু ছোটো হওয়ার জন্য, কি একটু বাইডাইনে হওয়ার জন্য, যে এখানে শ্যুট করছে না তার জন্য আলাদা হকার মার্কেট পর্যন্ত করা হচ্ছে। বোধহয় 15-20টা হকার মার্কেট। দুটো তো আমি নিজে আমার কাজের সূত্রে পরে গেছি। বাঘাযতীন মোড় থেকে বাঘাযতীন স্টেশন যাবেন, ডান দিকে হকার মার্কেট, কর্পোরেশন। অথবা আপনি রুবি হাসপাতাল থেকে বাঘাযতীনের দিকে বালিগঞ্জের দিকে যাবেন, বাঁ দিকে কসবা হকার্স মার্কেট, এরকম অনেক। ফলে তার সঙ্গে এর কোনো মিল নেই। বরং আমি শুধু মনে করিয়ে দিতে পারি, মানুষের রাইট টু লাইফের সঙ্গে সঙ্গে তার রাইট টু শেল্টার, তার জীবিকা, এই প্রশ্নগুলো যুক্ত, গুরুত্বপূর্ণ। এবং সেই মনোভাবে
সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তুলে দিতে হবে, তা সত্ত্বেও পশ্চিমবাংলায় তখন বামফ্রন্টের সরকার, তারা রেলের পাশে যে মানুষ বাস করছেন বছরের পর বছর যুগ যুগ ধরে, সুপ্রিম কোর্ট বলেছে রেলের প্রয়োজনে সরে যেতে হবে, ওরা অনেকবার বলেছেন না আমাদের অসুবিধা হচ্ছে না, মানে স্থানীয় মানুষ, কিন্তু অবশ্যই অসুবিধে হয়, সেখানকার নাগরিক জীবনেও অসুবিধে হয়, সরে যেতেই হবে, কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট, আর কিছু করার নেই। তারপরেও তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করেছে বামফ্রন্ট। মেট্রো রেল হবে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া, ওটা তো রেলের জমি দিল্লি, এটা তো মেট্রো রেল হবে। খালের পাড়ে যারা আছেন অনেক দিন ধরে বসে আছেন, গরিব দরিদ্র, সেই কারণেই আছেন, কেউ শখ করে ওইখানে থাকে না, তাহলে তাদেরকে না সরালে রেলের প্রকল্পটা হবে না। রেল সেন্ট্রাল গভর্নমেন্ট করবে যখন, তখন সেইখানে রাজ্য সরকারের জায়গা, তাদের সরিয়ে দিয়ে বাল্মীকি আবাসন পাটুলিতে গেলে এখনও দেখতে পাবেন। ফলে যারা এসব না জেনে অপারেশন সানশাইন বা ইত্যাদি বলেন, তারা বোঝেন না বা জানেন না যে পুনর্বাসন করার বা পুনর্বাসন দেবার যে কথাটা বলা হয়েছে, এটা ওয়াজ মেইনটেইনড দ্যাট টাইম, এবং দিস ইজ দ্য ডিমান্ড অফ দিস ডেজ অলসো। বরং যারা তখন বলতেন যে পুনর্বাসন চাই, তারা এখন বুলডোজার দিয়ে মানুষকে উচ্ছেদ করতে চাইছে। আমি শুধু বেশি বেশি কথা লাগিয়ে বলছি, ধরুন শুভেন্দুবাবু, আমি তোর ভিডিও দেখছি ভাইরাল, এই বোধহয় 1-1.5 বছর আগের কথা বা কিছু একটা হবে, বিরোধী নেতা, পরশু দিন থেকে যদি কোথাও, মানে মাঝে একটা দিন টাইম রাখলাম, হকার উচ্ছেদ হয়, পাড়া, ক্লাব, স্থানীয় মানুষ, আমাদের মণ্ডল কমিটি, মানে বিজেপির মণ্ডল কমিটি, সবাই আপনারা রুখে দাঁড়াবেন না, এটা হতে পারে না। বুলডোজার যদি চালে আমাকে খবর দেবেন, আমি গিয়ে দাঁড়াবো। হায় দুর্ভাগা, সেই বিরোধী দলনেতা এখন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন, অতএব অল পাওয়ারফুল। যতক্ষণ পাওয়ারফুল ছিলেন না বলে মনে করছিলেন বিরোধী দল, সেই কারণে বুলডোজারের সামনে দাঁড়াবেন, আর পাওয়ারফুল মনে করে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করবেন। দিস ওয়াজ নেভার এ সিচুয়েশন ডিউরিং দি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, নেভার। যারা বলছেন তারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে বেঠিক বলছেন। আমি শুধু এই ক্ষেত্রে যে কথাটা বলবো যে, আচ্ছা ওরা কী করবেন, যাদবপুরের রেলের সাইডিং, রেল স্টেশন না, প্ল্যাটফর্ম না, তার চাইতে দূরে রেল সাইডিং 70-80 বছর ধরে, 99 বছরের লিজ দেওয়া লোক আছে। যদি এমনটা হয় যে তোমরা এদের তুলে দিয়ে আদানি আম্বানিকে লিজ দেবে, তাহলে এদের লিজ দেবে না কেন? যে লোক ছোট ছোট দোকান করেছে, হকার, ওই হকার কিন্তু যাত্রীর সুরক্ষা দেয়। স্টেশনে অসুবিধে বোধ করলে ওরা বসিয়ে পাখার হাওয়া দিয়ে, জল খাইয়ে, দুধ চা খাইয়ে ঠিক করে। রাত্রবেলা ট্রেন এসছে, ট্রেন থেকে নেমেছেন, 1 মহিলা হোক, 2 মহিলা হোক, 3 পুরুষ হোক, হোয়াট এভার ইট মেবি, গোটা স্টেশনে যখন যান তখন তারা জানেন যে আমাদের সবচেয়ে বড় সহায় রেল স্টেশনে হকাররা আছে, কোনো অসুবিধা বোধ করলে ওরা আসবে দৌড়ে। ফলে যাত্রীদের সুরক্ষার কোয়েশ্চেন, এক্ষেত্রে এটা রেল বলতেই পারতো যে আচ্ছা জায়গাটা এতটা বড় থাকলে মুশকিল, আপনি একটু ছোটো করুন যাতে লোকের সুবিধা একটু বেশি হয়। অসুবিধা হচ্ছে তা না, যদি লোকের সুবিধা একটু বেশি হয় তাহলে একটু সাইড করুন, একটু ফাঁকা করুন, একটু ছোট করুন, একটু এইখানে না বসে ওইখানে বসুন। এবং আমি যখন লিজই দেবো, শুধু আদানি আম্বানিকে লিজ দেবো কেন? এটা ছোট, এদেরও দিক না, এদেরও দিক, রেগুলারাইজ করুক, বেঁধে দিক যে এই পর্যন্ত, এর বাইরে না। আমি আপনাকে দেখাবো রেলের প্রয়োজনের ট্র্যাকে যদি কেউ বসে তাহলে একবার কেন 5 বার বলুক, কিন্তু রেল জায়গাটা বিক্রি করবে ব্যবসা করার জন্য আদানি আম্বানিকে, আর গরিব মানুষগুলোর পেটে লাথি মারবে, ডবল ইঞ্জিনের সরকার ডবল লাথি মারবে, কখনো মানুষ মেনে নিতে পারে না। এটা একটা গরিব মানুষের বিরুদ্ধে সরকারের যুদ্ধ, আমাদের রুখতে হবেই, মানুষের প্রয়োজনে, মে হোয়াট কাম, রুখতে হবেই। দোকানদারদের তুলে দেওয়া হচ্ছে, কিন্তু বড় যে স্টল সেখানে কিন্তু কোনো হাত পড়ছে না, সেটা সে প্ল্যাটফর্মেই হোক বা রাস্তাতেই হোক, সেই জায়গাটা কিন্তু কোনো হাত। আমি সব ছেড়ে দিচ্ছি, ওরা যে বলছেন বেআইনি যারা ছোট তাদেরকে বুলডোজার দিয়ে ভেঙে তুলে দেবো, কারণ ওটা ছোট। আর বেআইনি যারা শান্তিনিকেতন যদি হয়, সেখানে নোটিশের পর নোটিশ যাবে। কেন? দিল্লির সঙ্গে নেগোসিয়েশন। এই রকমের বড় জেনে বুঝে, জীবিকার জন্য না, বাহানার জন্য, রাজকীয়তার জন্য, দাপটের জন্য বেআইনি কাজ করলে সেটাকে আগে ধরুন। জীবিকার জন্য যে ছোট একটা দোকান দিয়েছে সে কখনো বেআইনি হতে পারে না। পেটের খিদে নিবারণ করার জন্য ব্যবস্থাপনাটা কোনোদিন বেআইনি হতে পারে না। চুরি করছে না,
বরং কম পয়সায় মানুষকে জিনিস দেওয়ার ব্যবস্থা করছে, যেটা বড় মল হলে দাম হবে ডবল। তাহলে বড় মল অথবা আদানি আম্বানি তার ব্যবসা বেশি দাম, তার জন্য যদি সরকার থাকে, গরিব মানুষের জন্য আমরা আছি, সাধারণ মানুষের জন্য আমরা আছি, মধ্যবিত্ত মানুষের জন্য আমরা আছি, থাকবো। দাদা আরেকটা বিষয় আসছে যে তৃণমূল যখন প্রায় ভেঙে গিয়েছে, এখন অনেকটাই ইন্ডি জোটের ওপরে নির্ভরশীল হচ্ছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী দিল্লিতে রয়েছেন, বৈঠক করছেন। যদি জোট হয়, যদি আবার আপনারা কি বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করে পথে নামবেন? নো চান্স, নো চান্স। 19 সালের লোকসভা নির্বাচনের পর আমি তখন বিধানসভায় আছি, হঠাৎ মুখ্যমন্ত্রীর সম্বিত ফিরল, সুজনবাবু বিজেপি কত খারাপ আপনারা জানেন না। আমি আসছি, বিজেপিকে ন্যাচারালি ডেকে আনলেন আপনি, আর জানি না আমরা। বাবা, মানে উনি হয়তো বলতে পারতেন যে বিজেপিকে আমি সংসার করেছি, সরকার করেছি, অতএব আমি হারে হারে টের পাচ্ছি, বিজেপির মতন করেই চলতে যাচ্ছি, কিন্তু ধরা পড়ে যাচ্ছে, এটা উনি বলতে পারতেন। এই সবাই মিলিয়ে একটা, আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছিলাম, নো চান্স। পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। যতক্ষণ পশ্চিমবাংলায় তৃণমূল আসেনি, বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ বরঞ্চ খারিজ করেছে। শুধু বিজেপিকে না, বিজেপিকেও খারিজ করেছে, মুসলিম লীগকেও খারিজ করেছে। স্বাধীনতার পর বিজেপিও জিতেছে, মুসলিম লীগও জিতেছে। পশ্চিমবাংলার মানুষ, আমি শুধু বামপন্থীরা বলবো না, পশ্চিমবাংলার মানুষ, সেই হিন্দু মহাসভা অথবা জনসংঘ কিংবা মুসলিম লীগ, তাদের আসন আস্তে আস্তে করে শূন্য করে দিয়েছে। ফলে পশ্চিমবাংলার মানুষ কোনোদিন বিজেপিকে নিয়ে আসেনি। তৃণমূল জেনে বুঝে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপির সরকারকে ইনস্টল করে দিয়ে গেছে, বসিয়ে দিয়ে গেছে। তার বিনিময়ে ভাইপো বছরের পর বছর ধরে সমস্ত অপরাধ করেও বহাল তবিয়তে থেকেছে এবং গোটা দলটাকে এই বেআইনি কাজের মধ্যে ফিরিয়েছে। নেতারা তার তৃণমূলের সুবিধে নিয়েছে, এমনকি তৃণমূলের বহু সাধারণ মানুষ তাদের মনোভাবকে কার্যত লুট করে তৃণমূল বিজেপিকে সাহায্য করে ইনস্টল করে দিয়ে গেছে। এবং সেই কারণেই উনি তৃণমূলের নেত্রী থাকাকালীন যেমন বিজেপিকে সাহায্য করেছেন, এখন বিজেপির সরকার একই রকমভাবে চেষ্টা করছে যে বিজেপির বকলমে আর একটা কোনো বিরোধী দল থাকে, সেই বিরোধী দলে তৃণমূল থাকুক, কিন্তু মুখগুলো বদলে যাক। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো আস্তে আস্তে সরে যাচ্ছে, যে যদি এই যে ঋতব্রতর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে পশ্চিমবাংলায় উনি একেবারে ধরা পড়ে গেছেন, কর্পূরের মতন উবে যাচ্ছে তৃণমূল। নির্বাচনের আগে আমি প্রায় সব মিটিংয়ে কথাটা বলছিলাম, তৃণমূলকে মানুষ পছন্দ করছে না, সরাতে চায়। যদি তৃণমূল সরকারে থাকবার চান্স না পায়, দুটো বিপদ হবে। একটা বিপদ হবে যে বিজেপি ইনস্টল হবে, এবং আরেকটা ঠিক বিপদ না, বরং হয়তো তাদের বিজেপির একটু সুবিধা হতে পারে, সেই দিক থেকে একটা বাড়তি মনোভাব। তৃণমূল দলটা 3 মাসের মধ্যে উঠে যাবে, বিশ্বাস করুন। আমি অন্তত বুঝিনি যে 1 মাস সময়ের মধ্যেই উঠে যাবে। 1 মাস সময়ের মধ্যে উঠে গেল। গ্রামে গ্রামে আপনি দেখুন না, যারা যারা লাফাচ্ছিলেন তারা কোথায়, তারা সবাই জানেন তারা বেআইনি কাজ করেছেন। আর যারা বেআইনি কাজ করেননি, তৃণমূলে এমন যে লোক আছেন আলাদা কথা, কিন্তু নেতারা বেআইনি কাজ করেছে এবং সেই বেআইনি কাজ রোজ ধরা পড়ে যাচ্ছে। দাদা আজকেও শান্তিনিকেতনের সামনে, মানে শান্তিনিকেতন মানে অভিষেকের বাড়ি, প্লিজ, শান্তিনিকেতন নামটা যারা দিয়েছে সেই কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন মিলেমিশে একাকার। আর একটা চোরটা চিটিংবাজ অপদার্থ পশ্চিমবাংলাকে ধ্বংস করার বাহিনী। কিসের শান্তিনিকেতন? পুলিশের পাহারায় শান্তিনিকেতন মানে? বলুন, অন্য কি বলছে? শান্তিনিকেতন বলবেন না, বলুন ভাইপোর রাজপ্রাসাদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সিআইডি ঢুকেছে এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি, ঢুকেছে, অভিযোগ এইসব চলছে। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? আমি কোনোভাবে দেখছি না, আমি দেখছি এটা করাবার জন্যই ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল। আপনি আবার শুনে রাখুন, কথাটা আপনার পছন্দ হবে না। INDIA কি হবে পরে আসছে সে কথায়। INDIA মিটিং আজকে কি আছে? না, শেষ হয়ে গেছে। লোকসভার অধিবেশন কি আজকে আছে? না, শেষ হয়ে গেছে। পিসি ভাইপো কি করছেন? কালকে রাত্রে দিল্লিতে থেকেছেন কেন? মিটিং তো শেষ হয়ে গেছে দুপুরে 3টের সময়। কেন আসেননি? জেনে বুঝে আসেননি। ওরা জানেন যে ওরা ওখানে থাকবেন, এখানে দুটো লোককে দিয়ে ফালতু তাদের কেস খাওয়াবেন, আর আমি তো ছিলাম না গোছের ভাব দেখাবেন। কেন আসেননি? আইন অনুযায়ী যদি ডেকে থাকে কেন যাননি? আমি বুঝতাম যে সংসদ অধিবেশন আছে, বুঝতাম INDIA এর মিটিং আছে, যদিও INDIA এর মিটিংয়ে মমতার কোনো কাজ নেই। কেন কাজ নেই? পশ্চিমবাংলায় উনি তো INDIA নয়, পশ্চিমবাংলায় উনি তৃণমূল। পশ্চিমবাংলায় যে দুটো ন্যাশনাল পার্টি INDIA-তে আছে, কংগ্রেস অথবা CPIM, তৃণমূল তো তাদের সঙ্গে নেই, বা তারা তো তৃণমূলের সঙ্গে নেই, জোট করবে না বলেছে ন্যাচারালি। তাহলে এখানে ইন্ডিয়ার কি মানে আছে? মমতা ব্যানার্জির কী রোল আছে তাতে? তাহলে উনি যেখানে তৃণমূল নেই সেখানে ইন্ডিয়া, আর যেখানে তৃণমূল আছে সেখানে উনি ইন্ডিয়া নয়।
বিজেপিকে সাহায্য করার সব ধরনের ব্যবস্থা যাতে আইএনডিআইতে বসে করা যায়, উনি সেই কারণে এজেন্টের মতন ভেতরে বসেছিলেন। এবং সেই কারণে রাহুল খারাপ আমি ভালো, খার্গে খারাপ আমি ভালো, অমুকে খারাপ আমি ভালো, এই ভাব দেখিয়ে বিরোধী দলে ভাঙন ধরাবার সব ধরনের চেষ্টা উনি করেছেন। বাকিরা কে কী করবেন ভিন্ন কথা, কিন্তু উনি বিজেপির স্বার্থ রক্ষা করার জন্য বিজেপি বিরোধী শক্তিকে ভাগাভাগি করে দিয়েছেন। আমাদের কোনো কারণ ঘটেনি, আগেও কারণ ঘটেনি। পশ্চিমবাংলা আইএনডিআইয়ে কোনোদিন তৃণমূল ছিল না। যেখানে তৃণমূল নেই সেখানে যদি আইএনডিআইতে উনি থাকেন, ওনাকে বলুন অরুণাচলে গিয়ে পার্টি করতে, অল ইন্ডিয়া। ওনাকে বলুন মহারাষ্ট্রে গিয়ে পার্টি করতে বা তামিলনাড়ু থেকে পার্টি করতে। পশ্চিমবাংলায় আইএনডিআর কী আছে? পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আর একবারও আইএনডিআইয়ে অতীতে বলেছেন অন্যায় করেছেন, আর একবারও বলার রাইট নেই। বিজেপিকে সাহায্য করেছেন উনি, আর বিজেপিকে ঠেকাতে হবে আমাদের বাংলার মানুষকে সঙ্গে নিয়ে। উই শ্যাল ডু ইট। উনি ইনস্টল করেছেন, তার বিরুদ্ধে মানুষের হয়ে কথা বলতে হবে আমাদের। 80 জন না কজন এমএলএ, তারপর ভেঙে ভুয়ে গিয়ে 20 জন না কজন থাকলেন, 60 জন চলে গেল। যখন 80 জন মমতা, তখনও উনি রাস্তায় একটা দিন বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেননি। যখন 60 এদিক ওদিক কি একটা হলো, এখনও 20 জন, উনি একটা কথা কিছু বলেননি। আমাদের গত দফায় ছিল কি ছিল না, এবারে আছে কি নেই ভিন্ন কথা, রাস্তায় আছি আমরা। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা? আগামী দিনে আমাদের মূল কথাটা হবে যে দুটো। একটা যে মানুষের স্বার্থ রক্ষার যে কোনো লড়াইতে আমাদের পুরোদস্তুর ভূমিকা পালন করতে হবে। তখন যেমন মমতা ব্যানার্জি সরকারে আরএসএসের পরামর্শে সরকার বিরোধী যেন আরএসএসের অংশ হিসেবে বিজেপি হয়, এইটা যেমন মমতা ব্যানার্জির রোল ছিল, এখন বিজেপির একই রোল যে যেন বিজেপির বিরুদ্ধে বিজেপির পরামর্শের কোনো দল কেউ থেকে যায়। যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঠেকাবেন বলে, তারা বুঝতে পারছেন যে এখন তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে যাদের তারা জিতিয়েছেন তারা আসলে বিজেপির ঘরে জমা রয়েছেন। বিজেপিতে 20 জন না কজন দেখছি লোকসভায় 60 জন না কজন দেখছি বিধানসভা, বিজেপির ঘরেই তারা জমা ছিলেন। আরও সংখ্যাটা বাড়ছে, তারা জমা রয়েছেন, বিজেপির ঘরে জমা আছেন, ছিলেন মমতার বাহিনী। তৃণমূলের মমতা যদি তৃণমূলের শুভেন্দু যদি বিজেপির শুভেন্দু হতে পারে, তাহলে মমতার আপাতত তৃণমূলের বাহিনী বিজেপির আপাতত তৃণমূল বি বাহিনী হতেই পারে। ফলে আমাদের বিরোধী মানুষ, তার কণ্ঠস্বর, তাকে পশ্চিমবাংলায় প্রতিধ্বনিত করাটা আমাদেরই করতে হবে। সে দায়িত্বটা আমরা পালন করব। 1, 2, আমরা বারে বারে মনে করিয়ে দেব শুভেন্দু অধিকারী অথবা তার দলের লোকেরা যতক্ষণ বিজেপি বিরোধী ততক্ষণ যা যা বলেছেন আমাদের ক্ষমতা দিন, আমরা এই করব। কি ক্ষমতা দিন? যেদিন আমাদের সরকারে আসবো তার পরের মাসের 1 তারিখ থেকে রাজস্থানের মতন নাকি 450 টাকায় গ্যাস। কে বলেছিলেন? আমি না, আপনি না, শুভেন্দু অধিকারী। আমাদের ক্ষমতা দিন, যেদিন সরকারে আসবো পরের মাসের 1 তারিখ থেকে পেট্রোল ডিজেলের দাম দিল্লির সঙ্গে সমান করে দেবো। এখানে দিল্লির চেয়ে বেশি ট্যাক্স নেওয়া হয়, দিল্লির সঙ্গে সমান করে দেবো। 1 মাসে বেশি হয়ে গেছে, ওদের 102 টাকা, আমাদের 112 টাকা। যা উনি বললেন ঠিক তার উল্টো করলেন। বুলডোজারের সামনে আমি গিয়ে দাঁড়াবো না, এটা চলবে না। এখন বুলডোজারের স্টিয়ারিং তার হাতে। বুলডোজারের স্টিয়ারিং ওনার হাতে নাকি ওনার হাতের পিছনে আর কারোর হাত আছে, সে পরে বোঝা যাবে। এখন বুলডোজারের স্টিয়ারিং। ফলে আমরা বারে বারে মনে করিয়ে দেব মানুষকে, যে মানুষকে অসহায় করে দিচ্ছে। মানুষের তো দোষ নয়, নেতাদের কথা শুনে বিশ্বাস করাটা মানুষের দোষ নয়। বামফ্রন্টের আমলে মানুষের কথা শুনেছে, বিশ্বাস করেছে, বুঝেছে যে সেইভাবেই চলা যায়। পঞ্চায়েতে হোক, আর গ্রামীণ উন্নয়নে হোক, আর স্কুল কলেজ লেখাপড়াতে হোক, আর কাজের ব্যবস্থাপনায় হোক। তৃণমূলের আমলে যেমন ভোট দিয়ে দিয়ে পছন্দ করতে করতে ঠকেছে, এবারে পছন্দ করতে গিয়ে আরও বেশি ঠকছে। এটা মানুষ বুঝতে পারছে। আমরা মানুষের সব মনে করিয়ে দেবো, শুভেন্দুবাবুকে মনে করিয়ে দেবো, রাজ্যের মানুষকে মনে করিয়ে দেবো যে রাজনীতিটা এমন নয় যে যতক্ষণ বিরোধী ততক্ষণ যে কথা বলবো, যতক্ষণ সরকারে ততক্ষণ উল্টো কথা বলবো। যেটা তৃণমূল করতো, সে একই পথে বিজেপি চলছে। মানুষকেই রুখে দাঁড়াতে হবে তার নিজের ভবিষ্যতের বিবেচনায়। আমরা সেই লড়াইতে থাকবো। মানুষ সবচেয়ে বড় শক্তিমান। দাদা, একদম শেষ প্রশ্ন। আজকে 9 তারিখ, 1 মাস হলো নতুন সরকারের। আপনাদের বা আপনার মূল্যায়ন কি? আমার বা আমাদের মূল্যায়নের চাইতে বেশি ইম্পর্ট্যান্ট মানুষের মূল্যায়ন। মানুষ বুঝতে পারছে। তাহলে তৃণমূল খ্যাত শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাহলে মমতার সঙ্গে একসঙ্গে সমান তালে যিনি বলেছিলেন পশ্চিমবাংলায় কোথাও যেন লাল ঝান্ডা না থাকে,
মমতা সরে গিয়ে তিনি এখন বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন। যখন মুখ্যমন্ত্রী হয়েছেন বেশ, তারপরে বাকি মন্ত্রী ঠিক করতে সময় লেগে গেল 20 দিন। 20 দিন পর বাকি মন্ত্রিসভা হলো। কিন্তু মমতা ব্যানার্জি যেমন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন একা বাজপেয়ীর সরকারে দপ্তরবিহীন মন্ত্রী, তেমন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রীর সংখ্যাই বোধহয় 32 না 35, কিছু একটা আরও 37 বুঝি। দপ্তরবিহীন মন্ত্রী 37। এত সুন্দর ব্যবস্থাপনা যে দপ্তরবিহীন মন্ত্রীর সংখ্যাই 37। অন্তত 1 মাস প্লাস, 1 মাস হয়ে গেল 9 তারিখ। এটাতেই বোঝা যায় যে আসলে পশ্চিমবাংলায় সরকারটা পশ্চিমবাংলা থেকে চালানো হচ্ছে না। পশ্চিমবাংলার সরকারটার রিমোট আছে পশ্চিমবাংলার বাইরে কারোর কাছে। এটা আর এক বিপদ পশ্চিমবাংলার জন্য। বাকিটা দেখা যাক, সময় বলবে। আক্রমণ হলে ঠেকাতে হবে, যা বলেছে উল্টো কথা বললে ঠেকাতে হবে। যুবকের কাজ চাই, ছেলে মেয়েদের লেখাপড়া চাই, গ্রাম কৃষক শ্রমিক তার বেঁচে থাকার ব্যবস্থাপনা অধিকার ও সেই লড়াই চাই। মানুষ যেন নিরাপদে থাকতে পারে, শুধু নেতা মন্ত্রী না, তার ব্যবস্থা আমাদের করতে হবে। অনেক ধন্যবাদ দাদা। আমরা এতক্ষণ ছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে। শুধু কেন হকার উচ্ছেদ নিয়ে ওনাদের প্রতিবাদ, ওনাদের আন্দোলন, পথে নামা, শুধু সেটাই বললেন না, বোঝালেন না, বুঝিয়ে দিলেন যে আগামী দিন দলের সিপিএমের রূপরেখা কী হতে চলেছে, কীভাবে এগোবে এবং বাংলার মানুষের জন্য, বাংলার জন্য কী কীভাবে কাজ করবে। একই সঙ্গে বুঝিয়ে দিলেন সিপিএমের পথেই আগামী দিনও বাস্তবের মাটিতেই থাকছে। বাকিটা তো পশ্চিমবঙ্গের ভবিষ্যতই বলবেন। নমস্কার।